কচুয়ার জনগণের চোখের ক্রন্দন, বুকের ক্রন্দন, মুখের ক্রন্দন আমি 17টি বছর ধরে দেখেছি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনারা দোয়া করেন আমি যেন আপনাদের খিদমত করতে পারি। সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। সামনে আসছে সুদিন, এই বাংলাদেশের মাটিতে প্রিয় নেতা তারেক রহমান আসবে, বেগম খালেদা জিয়া সুচিকিৎসা হবে, আল্লাহর রহমতে তিনি দীর্ঘজীবী হবেন, এদেশের রাষ্ট্রনায়ক হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক রহমান। এই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন 19 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে, ঘরে ঘরে মানুষ সুখে থাকবে, সেই অপেক্ষায় আমরা সকলে রইলাম। যদি কচুয়ার নাম কোনোদিন পরিবর্তন করে তাহলে এটার নাম হওয়া উচিত উজানি, উপজেলা উজানি, এমন একটা পবিত্র জায়গা। আমি বলছি না পরিবর্তনের কথা, আমি বলছি যে নামকরণের মধ্যে এই ধরনের বাস্তবতা থাকতে হয়। কচুয়া নামকরণের বাস্তবতা আমরা কিন্তু ঠিকমতো জানি না, এটা নিয়ে অনেক রূপকল্প আছে, আমি অনেক রূপক গল্প করি। সেই উজানির পবিত্র মাটিতে আমরা আসছি। এই 6 নম্বর ইউনিয়ন এলাকাবাসী, আপনাদের কাছে প্রথমে আমার সালাম। আজকে এইখানে আমি স্বাধীনভাবে আসতে পারছি, মনের ভিতরে কোনো ভীতি নেই। আমি বুঝেই তো করছি, কারোর তো এখানে ডিরেক্টর লাগবে না, তুমি কারোর কথা শুনবা না, ওকে না, আমি সব করতেছি। তো এখানে আমি সকল ভয় ভীতির ঊর্ধ্বে এসে আমি এখানে বক্তৃতা দিচ্ছি। কাদের বদৌলতে? যাদেরকে বলা হয় জেনারেশন জি, অর্থাৎ 1997 সাল হইতে 2012 সাল পর্যন্ত এই 15 বছরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন জি। কথা বুঝছো তো? এরকম জেনারেশন ভাগ করা আছে। আমরা হচ্ছি বেবি বুমার জেনারেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা আর্মিতে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তারা যখন দেশে ফিরে আসছে তখন সরকারের কাছ থেকে বহু টাকা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই টাকা পাওয়ার পরে তারা টাকা খরচ করার কোনো জায়গা নাই, তারা বাড়িতে থাকতো, আনন্দ করত, আর একাধিক সন্তান নিত। এই জন্য আমাদের সময়ে সকলের ভাই বোন হইল 7টা 8টা 10টা 12টা 15টা। এই সময় এটাকে বলা হয় বেবি বুমার। আয় আছে, কাজ নেই। এখন একটা সন্তানকে পালতে স্বামী স্ত্রী দুইজনে অস্থির হয়ে যায়, এটাকে আমরা নাম বেবি বুমার জেনারেশন। এরপরে আসছে মিলেনিয়াম জেনারেশন, এক্স জেনারেশন। এইভাবে আমাদের জেনারেশনে ভাগ করা হয়েছে। 2012 পরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় আলফা জেনারেশন। বুঝতে পারছেন তো? এখন আমরা যারা মিলেনিয়াল, এক্স, আমরা যারা বেবি বুমার, তারা কেউ এই দেশকে স্বাধীন করতে পারে নাই। স্বাধীন করলো কারা? জেনারেশন জি। ওকে, এই জেনারেশন হলো 1997 থেকে 2012 পর্যন্ত। তারপরে যে আলফা জেনারেশন 2012তে যারা জন্মগ্রহণ করেছে তারা হবে 2028 পর্যন্ত। এই জেনারেশনও এই আন্দোলনে ছিল এবং আমরা দেখেছি 7 বছর 15 বছরের ছেলে মেয়েরা এখানে আত্মহত্যা দিয়েছে। আমি যারা মারা গিয়েছেন এই সংগ্রামে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি দোয়া করি, আল্লাহর কাছে যেন তারা ভেস্তে নসিব হয়, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের আল্লাহ যেন
অতি শীঘ্রই মুক্তি দেন, এবং যারা চোখ হারিয়েছেন, অন্ধত্ব দিয়েছেন, আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষিত করেন, তারা যেন সুস্থভাবে জীবন যাপন করতে পারেন। তারপরে আমার কচুয়ার আমি অনেক নেতাকে হারিয়েছি। 6 নম্বর কারে কারে হারিয়েছি? সালাম, করিম, সাথে কারে কারে হারিয়েছি? লতিফ ডাক্তার, করিম কোম্পানি, নাম বলো। মোহাম্মদ হোসেন মুন্সি, স্বপন চেয়ারম্যান, নামগুলি বলো। আবু মেম্বার, সুবেদার রফিক, সবচেয়ে বড় আমার জন্য আরেকটা লোক ছিল, সেটা হলো কাজী অ্যাডভোকেট মুজাম্মেল সাহেব। আর বলেন মুক্তার, এগুলি লিপিবদ্ধ করে ফেলো। তারপর স্বপন সাহেবের নাম বলছি, চেয়ারম্যান। এই যে আমাদের নেতারা মারা গেল, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমার দায়িত্ব এই গত 17 বছর আসতে পারিনি, প্রত্যেকে কবরের মাজার জিয়ারত করা। কি বলেন মাওলানা সাহেব, কবি সাহেব? আমাদের এটা নৈতিক দায়িত্ব, এটা আমরা করব, এবং এইটার প্রোগ্রামটা দিবেন আমাদের ওলেমা দলের সভাপতি। আমি পবিত্র উজানির ওলেমা একরামদেরকে অন্তর থেকে পছন্দ করি, এটা আপনারা জানেন। তারপরে আমার ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, সকল দলের সদস্য, এই মঞ্চে উপবিষ্ট সব দলীয় নেতা, সকলের নাম বললে বলা যায়, সারা রাত তো গল্প করা যায়। হুয়েল একটু নিয়ে আসছি, অসুবিধা নাই, আমরা কথা বলতে পারবো। সকল নেতা, সকলকে আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। এই যে জেনারেশন জি, এখানে দেখি তো 1997 পরে কে কে জন্মগ্রহণ করেছে? হাত তোলো তো। 1997 পরে, আগে না। 1997 পরে কার কার জন্ম? হাত তোলো। 1997 পরে হাত তোলা দেখি। মাশাআল্লাহ, 1997 পরে তোমাদের জন্ম নাকি? ওকে, তাহলে 97 পরে যারা জন্ম এবং 2012 পরে যারা জন্ম, তারাই হচ্ছে আমাদের আসল ভবিষ্যৎ নাকি? আমাদের সময় কি হয়, বাড়ে না কমে? কমে। এবং ওদের ভবিষ্যৎ, এই পরিকল্পনা করে আমাদেরকে সামনের দিকে কাজ করতে হবে, তাই না? দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এটা আমরা টেলিভিশনে এবং জায়গায় জায়গায় বক্তৃতায় বলি। আসলে তো দ্বিতীয়বার না, এ দেশ কিন্তু এটা 3 বার। কি তাকাইছেন চোখ বড় করে? মানে আমি মিশা কথা কইতেছি? প্রথম 1971 সাল হয়েছি না আমরা স্বাধীন। দ্বিতীয়, এই 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম স্বাধীনভাবে বাঁচার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য, গণতন্ত্রের জন্য, মুক্তির জন্য, তাই না? মোটা কাপড়ের জন্য, মোটা চালের জন্য, পুকুর ভরা মাছের জন্য, কৃষকদের কৃষি আবাদ করার জন্য, কৃষক অর্থনীতির জন্য, জনসংখ্যা রোধের জন্য, খাদ্য স্বয়ংসম্পূর্ণতার জন্য, বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে তৈরি করার জন্য নাকি? সেই সময় সংবিধানে লেখা হয়েছিল গণতন্ত্র, ন্যায় বিচার, তারপরে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। প্রথমেই প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিলেন, আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা রেখে এই সংবিধানটাই আমাদের দেশ চালাবে। তিনি প্রথম সংবিধানে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সেই যে প্রেসিডেন্ট জিয়া আসলো, উনি কিন্তু দ্বিতীয় স্বাধীনতার পরেই আসছে। দ্বিতীয় স্বাধীনতার পরে আসা মানেটা হলো 1975 সালেই 15ই আগস্টের
পট পরিবর্তনের পরেই ওনারা আসছিলেন। কথাটা বুঝছেন তো আপনারা? এখন দেখেন ইসরায়েলের ইহুদিরা কিভাবে মুসলমানদেরকে নিধন করছে। এই ইহুদি বান্ধব কিন্তু ওই যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই ইহুদিরা এই যে তাদেরকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার সময় পৃথিবীর মানুষরা বলতো যে জার্মানের নেতা হিটলার কেন, এই নাৎসিরা হিটলার কেন ইহুদিদেরকে হত্যা করেছে। এমনভাবে জার্মানরা ইহুদিদের হত্যা করেছে যে এগুলি বিভৎস। কেমন? গ্যাস চেম্বার বানিয়ে সেখানে গ্যাস চেম্বারে ইহুদিদেরকে নিয়ে ছাদের উপরে দিয়ে নিপিয়াম গ্যাস ছেড়ে দিয়েছে এবং মানুষ সেখানে দমবদ্ধ হয়ে মারা গেছে। তখন যখন বিশ্ববাসী বলেছিল যে কেন হিটলার ইহুদিদের উপর এই বর্বরতম নির্যাতন করল, তখন হিটলার বলেছিল আমি সব ইহুদিদের হত্যা করিনি, কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছি। এই বিশ্ববাসী, এই পৃথিবী বুঝবে ইহুদিরা কি জাতি। এখন কি মুসলমানরা বুঝতে পারছেন? প্যালেস্টাইনে 40,000 আমাদের মানুষকে, মুসলমানকে হত্যা করেছে। সারা বিশ্বময় আন্দোলন হয়েছে, কিন্তু বাংলাদেশে ইহুদি বিদ্বেষী কোনো আন্দোলন হয়নি। কেন জানেন না? এই বক্তৃতা আমার মনে হয় বহু আগে জালালে একদিন করছিল, সেই বক্তৃতাটা আমি ভুলেও গেছি। বক্তৃতাটা এইভাবে ছিল, শেখ হাসিনা তার ছেলে পুত্রবধূ ইহুদি বধূ আসছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শাশুড়ি মার আপ্যায়নের জন্য। আপনারা তো জানেন উনি নিজে খুব রান্না করতে পারে, উনি মাছও পালতে পারে, গরুও দোয়াইতে পারে, মানুষও জবাই করতে পারে, মুরগিও জবাই করতে পারে, সবই পারে। কর্নেল ফারুককে কিন্তু তিনি জবাই করেছিলেন, ভিডিওতে দেখেন নাই? দেখছেন না? হ্যাঁ, আমি মিথ্যা বলি না। বজলুল হুদাকে জবাই করেছেন, আপনার ভিডিওতে দেখেন নাই? সকলে দেখেছেন। আমি বস্তুত কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলবো না। আর উজানির পবিত্র মাটিতে তো মিথ্যা কথা বলার দরকার নাই। আমি জানি আপনারা আমার ভালোবাসেন এবং এই ভালোবাসা আমি পেয়ে আসছি, এটা আল্লাহর রহমত, আমার কোনো গুণের কারণে না। এই যে নতুন প্রজন্ম জেনজি আমার জন্য জান দিয়ে দেয়, কি জন্য এটা আমি জানি না। তো এই ইহুদিকে বাঁচায় রাখছিল হিটলার প্রমাণ করতে যে ইহুদিরা কত বাজে জাতি। এটা প্রমাণ হয়েছে তো। এই কর্নেল রশিদ বলেছিল সবগুলিকে শেষ করেছি, দুইটাকে বাঁচিয়ে রেখেছি। তোমরা বাঙালি বাংলাদেশিরা বুঝবে আমি কেন এত বড় কাজটি করেছিলাম। আজকে প্রমাণ হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারে। পত্র পত্রিকায় লেখা হয়েছে 400 কমান্ডো বাহিনী বাংলাদেশে পাঠিয়ে আগস্ট মাসের 27 তারিখে আন্দোলনকে ঠান্ডা করে দিয়ে তারা চলে গিয়েছে। তারা বুকে গুলি করেছে, তারা পিঠে গুলি করেছে, শত শত লাশ তারা ফেলেছে। তাদেরকে আনা হয়েছিল আমাদেরকে মারার জন্য, যে এই ভিডিওগুলি ক্রমান্বয়ে আপনারা দেখতে থাকবেন। মনে পড়ে কর্নেল রশিদের কথা? এবার বুঝতে পেরেছেন তো? তাহলে এই 15ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিলাম, কি অস্বীকার করতে পারেন? কর্নেল রশিদ ফারুকরা বজলুল আত্মদি দিয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গিয়েছিল, যায়নি? আমরা কিন্তু রক্ষা করতে পারিনি। পেরেছিলাম? ওই যে আপনি পিছনে কয় না পারছি, ওই যে আপনি পিছনে বসে দেন না সবিল্লা ভাই, ওকে কথাই শুনে না, আমার বুড়ো হয়ে গেছে, দাড়ি কোকে পাকলি হ্যাঁ বুড়ো হয়ে যায়, বয়সে আমার তো ছোট। তাহলে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমরা 15 আগস্ট পেয়েছিলাম, আমরা রক্ষা করতে পারিনি। কেন আমরা দ্বিতীয়বার পেলাম?
কারণ গণতন্ত্র ছিল আমাদের 1 নম্বর। আমরা 1969 সালে সংসদে 167টি আসন পেয়েছিলাম। তাহলে আমরা ক্ষমতা যাব, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তারা আমাদের নির্বাচিত প্রতিনিধি, যিনি সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, তাকে পাকিস্তানের ক্ষমতার মসনদে যেতে দেয়নি। সেই জন্য ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করে সেটাই মুক্তিযুদ্ধ হয়েছিল, বুঝছেন তো? তো মুক্তিযুদ্ধ কি জন্য হয়েছিল? গণতন্ত্র 1 নম্বর। গণতন্ত্র থাকলে ওদিক কে গেল? গণতন্ত্রের জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম, এটা বুঝতে পারছেন? এই জেনারেশন জি যারা হাত তুলছ, তারা আমার কাছে ইতিহাস শুনবা, মোবাইলে ইতিহাস পড়বা এবং জানতে হবে তোমাদেরকে। আমি কিন্তু তোমাদের সাথে রাজনীতি করব, এইগুলির সাথে না। এগুলি ব্যাকডেটেড, ওই যে ব্যাকডেটেড, বুঝছো তো? এক্সপায়ার হয়ে গেছে ডেট, ওষুধের গায়ে লেখা থাকে না, এগুলি ব্যাকডেট। নতুন প্রজন্ম, বুঝছো তো, তাদের নিয়ে রাজনীতি করব। তাহলে গণতন্ত্র থাকলেই ন্যায় বিচার থাকে। 2009 সালে যদি আমি নির্বাচিত হতাম, তাহলে এই দেশে ঝামেলাটা হইতো না। আমি নির্বাচিত হলাম মহিউদ্দিন খান আলমগীর কালা মাইনকা বিচারক, তার দ্বারা আমাকে পরাজিত বানিয়ে দিল। যে এই মাইনকারে মানুষে পিটাইছে, দেখছেন না? আরে আল্লাহর রহমত, তাই না? মুবারক করিম, হযরত পীর মুবারক করিম মিলনকে দোয়া করেছে। অতএব মিলনের উপরে যারা অত্যাচার করেছে, তারা এই পৃথিবীতে শান্তি পাবে না। পীর কারা হয়? যাদের অন্তর্দৃষ্টি থাকে। তোর তো চোখের দৃষ্টি, তুই বুঝবি কি? অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তারা, নাকি? পীররা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। ওই হুজুররা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতো, সেই জন্যই তারা মিলনকে চিনেছে। সেই জন্য মিলনকে তারা আদর করতো, স্নেহ করতো, ভালোবাসতো। এই চোখ দিয়ে তারা দেখে না, তারা অন্তর দিয়ে দেখে। তারা এতেকাবে বৈশা দেখে, নাকি? তারা জানতো মিলন তাদের। তা না হলে 1996 সালে মিলন কচুয়ার মাটিতে ভোটে পাস করতে পারে না। যদি তাদের দোয়ার বরকত আমার নসিবে না থাকতো, তাহলে এই জনতা আমাকে ভালোবাসতে পারে না। স্বপন বক্তৃতা, খায়রুল আবিদিন স্বপন বক্তৃতা দিল। আমার ছাত্রদলরা ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। আমার স্ত্রী কচুয়ার মেয়ে, আপনাদের বোন নাজমুনার বেবিও বলল যে তোমরা বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ। আমি কিন্তু মাইন্ড করি না। কেন জানেন? এটা তো ওদের নিংড়ানো, হৃদয় নিংড়ানো ভালোবাসা। ঢুকতে দেয় না, ফালায়া দেয়, ধাক্কা মারে, হাতে দইরা টাইনা রাখে। আরে ভাই, আমার বয়সী এই ধরনের নেতারে কেউ কাছে আসে, আসার আগেই তো দূরে যায়, ওরে নেতার কাছে যাইস না রে, হ্যাঁ তাই না? আমি যে তাদের নেতা, তারা এটা মনেই করে না। তারা মনে করে আমি তার লগে ডাঙ্গুটি খেলছি, দাঁড়িয়া বান্দা খেলছি, হাডুডু খেলছি। এটা মনে করে আমার বগলের তলে ধরে টান দেয়। আমি কিন্তু এটা উপভোগ করি। একদিন বলি না, সে বইলে বিপদ হয়ে গেছে, আরো বেশি ধরবো আমারে, তাই না? এটাই হলো ভালোবাসা। ওদিনকে আমার নেতা বিল্লাল, আমার নেতা জাকির, আমার নেতা জাহাঙ্গীর আলম ফারুকি, এরা খেয়েই পা চোখ মুখ লাল হয়ে গেছে যে আমার স্টেজে ঢুকতে দেয় না কেন। যখন ওরকম চোখ দেখছিলাম লাল হয়ে গেছে পোলাবেন দিকে, পোলাবেনে করছি আমার ঠ্যাঙ্গে দইরা মাথায় উঠে ফেলাইছে।
ওই যে নৌকা যেমনে নেয় এমনি আমার নিয়ে স্টেজের মধ্যে ডিল মারছে, কয় নাও তোমার নেতা তোমার হাতে নয়, এত চোখ রাঙাও কেন, তাই না? আচ্ছা, এই দৃশ্য কি বাংলাদেশে কোনো জায়গায় দেখছেন? কি রে সবিক, চোখ বড় করছ কেন? মিথ্যা কথা বলছি? হ্যাঁ, এই দৃশ্য কি আমি কোনদিন আশা করতে পারি যে আমাকে ঠেঙ্গে ধইরা মাথায় উঠাইয়া ঢিল দিয়ে স্টেজে দিবে? এটাই হলো তাদের ভালোবাসা। ঠিক এইভাবে আমার খাটিয়া ধরার জন্য সকলে যেন ঝাঁপিয়ে পড়ে, সেই মৃত্যু আমি চাই, সেই মৃত্যু আমি চাই, সেই মৃত্যু আমি চাই। সেই জন্য আমি অনেককে অনেক কথা বলি না। একবার ভেবে দেখুন কি পরিমাণ অত্যাচারিত আপনারা হয়েছেন। একজন নাই এখানে মামলা হামলা খাননি, তারপরও আমার নেতারা ধৈর্য সহকারে বসে আছে। এর মাঝখানে আবার নব্য বিএনপি হয়েছে। ভাই, কচুয়ার জন্ম আমরা, বড় আমরা চিনি কচুয়ারকে রাজনীতি করছে। আমাদের কি রাজনীতি ইম্পোর্ট করতে হবে? হ্যাঁ, আমরা না আলতা স্নো বা মদের বোতল ইম্পোর্ট করে মানুষে খায়, নেতা কি ইম্পোর্ট করতে হবে? কি কবি সাহেব, ওই যে সবুল্লা ভাই কথা শুনে না, কি ফারুকি, ও খুরশেদ ভাই, কি ইউসুফ, কি রে পাঠান, হান্নান, কি আমাদের নেতা ইম্পোর্ট করতে হবে? আপনার কি ভাল লাগে না? এগরে এরা কি আপনাকে সার্ভিস দেয় নাই? আপনাদের সাথে ছিল না? আমি না থাকলে কি আপনাকে পছন্দের লোকের অভাব আছে? কি ও ভাই, আপনারা এখন হঠাৎ করে রাজনীতিবিদ ইম্পোর্ট করেন। এলসি করার টাকা নাই, ব্যাংকে এলসি করার পয়সা নাই, রাজনীতিবিদ ইম্পোর্ট করেন। এই ইম্পোর্টের নেতারা এলসি খোলনের টাকা নাই, তারা আইসা চাঁদাবাজি করে। কি রে বাবা, রহিমানগর বাজারে কি লোকজন নাই? আবার কেউ কেউ আমার নামে পোস্ট দেয়, উড়ি বাবা রে বাবা, বোরহান নামে একজন আমার নাম পোস্ট দেয়। আরে বিগত দিন বুইলা গেল, আজকে যারা আমার নামে পোস্ট দেস তো করে যে পোলাপানে বাইটা খায়া ফেলাইবে, এটা বুঝস? আমি বক্তৃতা দিতে আসছি, নো স্লোগান। মানি দেখছেন না, স্বাস্থ্য ব্যায়াম তো করে না, খালি খায় খায় মোটা হয়। এখন একটু ব্যায়াম করতেছে, এটাও কিন্তু এক্সারসাইজ, ভোকাল এক্সারসাইজ। ওই যে নাজমুনার বেবি ডাক্তারের কাছে গেলে ভোকাল কর্ড এক্সারসাইজ করে। তো এখন কচুয়া সদরে জন্ম থেকে রাজনীতি করে আসছে, এখানে বলে নতুন নেতা বিএনপি করে। ওই রবিউল কই, রবিউল ছাত্র নেতা, ওই মোটকাটা কই গেল? হ্যাঁ, ওর এইখানে চাঁদাবাজি করে। রবিউলের এখানে কার কাছ থেকে কুলিমনির কত টাকা নিছিল ইতিমধ্যেই তালিকা হয়ে গেছে। উজানিবাসী এইখানে কে বিএনপি করে এটা আপনারা চিনেন না? চিনেন তো নাকি? মঞ্চে আছে না, পুরুষ এখানে আছে না? আছে। তাহলে তারা কি কেউ চাঁদাবাজি করছে? উজানি বাজারে চাঁদাবাজি করে কে? এটা কি আপনারা জানেন না? চারজন কি নব্য বিএনপি, আমদানি মালের লোক। আমদানি মাল, আবার এই মালয়েশিয়া এখানে কতজন লোক আছেন জানেন না? আমদানি মাল আবার তার অর্ধেক রেখে আইছে মালয়েশিয়ায়, ফেরত যাইব গিয়া। আমদানি মালের 4 জন এখানে চাঁদাবাজি করে। এই উজানিতে আমি জেলখানায় মিন্টুকে ধরে নিয়ে তার পায়ের মধ্যে পিটাতে পিটাতে পা অবশ করে দিয়েছে, দেয় নাই? মিন্টুর চিনো তুমি? কই নাই, গেছে কেন? আছে, মায়ের জানাজায় আসতে পারে নাই। উজানির মতো জায়গায়
যেখানে উলেমা একরামরা, যেখানে ইসলাম, যেখানে মুসলমান, যেখানে ন্যায় বিচার, সেখানেও আমরা আসতে পারিনি। মনে আছে একজন চেয়ারম্যান ছিল 96 থেকে 2001 পর্যন্ত, নাম কি? এই বেটা না জানি 96 1000 স্বপন ছিল না, ওই যে নায়কে কইতে পারে অভি। আরে বাবা তুই এখানে কবে আসলি? সিনেমার অভিনয় সেরা অভি বলছে ঠিক মতো, তাজু বিচ্ছি ইউনো সাহেবের গাড়ি চালাইয়া যাইতো, ইউনো হাইটা হাইটা যাইতো, কি জালাল মনে নাই? সেই তাজু বিচ্ছি সাহেব অত্যাচার করে টুকুরু, মানুষ মনেও রাখতে চায় না। কিন্তু মানুষ বেঁচে থাকলেও, মানুষ মরে গেলেও যেন মানুষ স্মরণ করে, এই জন্য তো রাজনীতি করে। এই উজানির মতো জায়গায় অত্যাচারের শেষ নাই। আমি নাকি উজানিতে এসে কারে কোবায়া মেরে গেছি। এই উজানি বিএনপি বাজার দখল করে ফেলে। আলমগীর কই? নাকি কেউ নাই আজকে? অনেকবার মারছে। নাম কি ওনার? তাহিদের আব্বা। আপনার ছেলে তো ভালো কবি, এটা জানেন? কবি তাহেদ কই? ও আচ্ছা, এই তো তাহিদ কবি, আমি চিনি ওরে। ও কবিতা লিখা পাঠায় আমার কাছে। আপনারা মারছে, চিন্তা করতে পারেন কত বড় অসভ্য, কত বড় জানোয়ার। আমার কোন ছেলে কি এই ধরনের একজন লোকের গায়ে হাত দিতে পারবে? এই উজানিতে যত আওয়ামী লীগ ছিল কাউকে কি দাবরানি দেওয়া হয়েছে? দেয় নাই বলে তারা মনে করে যে তারা আমরা দুর্বল। ষড়যন্ত্র শেখ হাসিনা করছে, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। ভয় পায়েন না, তিনি এক এক এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান করে রাখছিল, বুঝছেন তো? এ প্ল্যান শেষ, বি প্ল্যান শেষ, সি প্ল্যানে আইসা উনি পালিয়ে গেলেন। যদি পালায় না যাইতো তাহলে কর্নেল রশিদ, কর্নেল ফারুক, কর্নেল মেজর বজলুল হুদারা যা বলেছিলেন তাই হইতো। ওই গণভবন যেটা 1 টাকাতে লিখে নিয়ে গেছিল, সেইখানে তাদেরকে চপ করতো জনগণ, করতো না? আল্লাহর মায়, দুনিয়ার ভাই, ফেরাউনের মতো খোদা দাবি করেছিল, কাউর কথা শুনে না। মোদি দাদা তার সাথে আছে, তাই কি মোদি দাদা? এই মোদি বাংলাদেশে এসেছিল, ব্রাহ্মণবাড়িয়ার আলেমদেরকে হত্যা করেছিল, মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছিল, হয়নি? আওয়ামী লীগ মানে গণতন্ত্রে বিশ্বাস করে না, ন্যায় বিচারে বিশ্বাস করে না, বাংলাদেশে বিশ্বাস করে না। এটা কি মিথ্যা? একজন আওয়ামী লীগের গিয়া ন্যায় বিচার চাই, বেটা সর, কি ন্যায় বিচার? আমি যেরকম এটাই বিচার। এইটা উজানির আওয়ামী লীগের একই ব্যবহার করে না? একদম মাথা হইতে পা পর্যন্ত প্রত্যেকটা আওয়ামী লীগের মুদ্রা দোষ। আওয়ামী লীগ কখনো ভালো হতে পারে না। এখন কেউ কেউ বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাটা কি ঠিক হবে, এটা কেউ কেউ বলে। আচ্ছা ভাই, কাকে সন্ত্রাসী বলে? এই যে একটা প্রশ্ন, এই সন্ত্রাসী করার যত কর্মকাণ্ড আওয়ামী লীগ কি তা করে নাই? এলাকা ভিত্তিক করেছে, রাষ্ট্রীয়ভাবে করেছে, প্রশাসনিকভাবে করেছে, বুঝেছেন তো? নাম বললাম না, উনি ইতিমধ্যেই ক্ষমা চেয়ে ফেলেছেন। গতকাল রাত্রেই একজন বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তা সাচার বাজারে গিয়ে জিজ্ঞেস করলেন এই স্কুলের গেটটা কে বানিয়েছে? জসিম মাস্টার সাহেব বললেন, স্যার আমি বানিয়েছি। কেন বানিয়েছেন? বলল, এহসানুল মিলন একটি আদর্শ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে, সকলেই তা জানে এবং বিশ্বাস করে।
আমি তার সময়ে লেখাপড়া করেছি এবং আমি তার সময়ে লেখাপড়া করেছি বলেই আমি নকল ছাড়া পাস করে শিক্ষক হয়েছি। সেই জন্য আমার হৃদয় থেকে আমার এলাকার উনি 17 বছর পরে কচুয়ে আসবেন, তাই আমি একটি গেট বানিয়েছি। আপনি স্কুলের শিক্ষক, আপনি কি রাজনীতি করেন? তো আমাদের এখানে উপস্থিত আছে একজন আমারই ছোট ভাই, নামটা বললাম না, একটু ব্যঙ্গ করে সাংঘাতিক বললাম আদর করে, আপনারা যেন বুঝেন। সে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনি যে 4 মাস আগে ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তায় রোদ্রের মধ্যে ক্লাস ছাড়া দাঁড়া করে রাখতেন সেলিম মাহমুদকে রিসিভ করার জন্য, ওই সময় কি রাজনীতি হয় নাই? আমার এই ছোট ভাই সাংঘাতিক, বুঝছো, সাংবাদিকরা সাংঘাতিক হয়। তুই কি কথা কইতে পারবি? সে কইতে পারে। সে যখন এই কথা বলল যে আমি সরি, ভুল বুঝেছেন, মানুষ আমাকে ভালোবাসবে, এটা অন্য আপত্তিটা কি? এটা কি আপত্তি থাকতে পারে? কি ফয়েজ শাহিদ নাকি? তুমি কোথায় আসলা? ক্যাপ খোলো, ক্যাপ খোলো। ক্যাপ রাখছো কেন? হ্যাঁ, ভয় পাও নাকি? ভয় তো চলে গেছে। মহসিন আসছে। তোমার মিতা কোথায়? পলাই গেছে আমার সাথে না দেখা করে। ওর মিতার একটা মহসিন আছে, সে কিন্তু নিন্দুপুর থেকে আসছে। ওর আপন মামা হচ্ছে নিন্দুপুরের চেয়ারম্যান শিকদার, আর ওর আপন খালতো ভাইকে তারা মালয়েশিয়াতে ইম্পোর্ট করে, বুঝছেন তো? যাক, আমরা কোন আলোচনায় যাব? উন্নয়নের আলোচনা। কি এই যে দেখেন রেলওয়ে বানিয়েছে, রেলওয়েতে টাকা পাওয়ার কথা কত, এই পর্যন্ত পেয়েছে মাত্র উজানি নিয়ে আগে বলি, উজানি আসি, ন্যাশনাল পলিটিক্স বলার দরকার নাই। উজানিতে কে যেন বক্তৃতায় বলতেছিল, আমি শুনতেছিলাম যে জুতা মারামারি করছে। কি বললেন আপনি? জুতা মারামারি। মারামারি শব্দ বুঝেন? মারছে, কয় মারামারি করছে। সে কিন্তু বিরাট আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল। সে ভুল বললে কিন্তু ছাত্ররা খাতা দেখবে। কারেক্ট করছে, মারছে, মারামারি না। আচ্ছা ভাই, এই উজানির মাঠে একটু তোমরা সরো না, এত গরম লাগতেছে। এই উজানির মাঠে কত রাজনীতিবিদরা এসে গেছে নাকি? এমন কি রাজনীতিবিদ আছে এই অঞ্চলের উজানির মাঠে আসে নাই? এমপি মন্ত্রী আসছে না? সেই উজানির মাঠে জুতা মারল কারা? আবাবিল পাখিরা। মুসল্লিরা জুতা মারে, এটা কে বললো মুসল্লিরা জুতা মারছে? কথা বলতে, বাক্য চয়ন করতে, শব্দ চয়ন করতে সাবধানে করতে হবে। মুসল্লিরা জুতা মারে, এটা একটা কথা হইলো। পোলাপান্তরা কি কর? আবাবিল পাখি। 27 তারিখে জুলাই মাসে যখন ইন্ডিয়ান রড 400 কিলার এসে কিল কইরা ওই যে মেরে ফেলাইলো, চলে গেল, তারপরে কারা এসিয়া এই যুদ্ধে জয় করিল? সেটাও আবাবিল পাখি, তাই না? এগুলি আমরা দেখি না। এই আবাবিল পাখি আল্লাহ পাঠানোর আগে তাদের পাপ, আমাদের কচুয়া ভাষায় কয় বাত্তি হইতে হয়, ম্যাচিউরড হইতে হয় ইংরেজিতে। তাদের পাপ ম্যাচিউরড হয়েছে, তাই না? উজানি এত গরম জায়গা। আমার আপন বোন, আপন সবচেয়ে বড় খালাতো বোনের হাজবেন্ড ছিল বাকরাবাদের জিএম। আমি মন্ত্রী হওয়ার পরে দুলাভাইরে বললাম, দুলাভাই উজানিতে গ্যাস দিতে হবে। উনি সার্ভে করে আমার বললেন, উজানিতে যদি গ্যাস দিয়ে আমার চাকরি চলে যাবে। বুঝছেন তো কথাটা? কেন? শুধু একটা উজানির জন্য এত বড় লাইন টেনে নিয়ে আসবো, এটা সম্ভব না। এটা সরকারের রাজস্ব হবে না। এর কয়েকদিন পরে আমার বড় আপা স্ট্রোক করলো। আমি ওনার বাসায় গেলাম, গিয়ে বললাম, দেখছেন তো জলদি গ্যাস দেন, জলদি গ্যাস দেন, বাঁচতে হইলে। সত্য ঘটনা।
আমার আপন সংসার, আমাদের পরিবারের সবচেয়ে বড় বোন, একটাই বোন, তার স্ট্রোক করলো। দুলাভাই অস্থির হয়ে গেল, কীভাবে উজানি গ্যাস দেয়। মনে আছে উজানির হুজুরা? এদিকে আব্দুর রহমান সাহেব কোথায়? নাই। আব্দুর রহমান সাহেব টেন্ডার দিয়ে দিল। আব্দুর রহমান সাহেব মাহফিল হয় জানুয়ারি মাসে 12, 13, 14 এরকম একটা সময় হয়। 11 তারিখ 12 তারিখ একই সময় একটা হয়। হ্যাঁ, তো ওই সময় উনি তো বসে আছেন, গ্যাস আসবে, গ্যাস আসতেছে না। তো একদিন আমার অফিসে গেল, গিয়ে বললো ভাই গ্যাস তো আসতেছে। আমি কেন? কন্ট্রাক্টারে দেওয়া হয়ে গেছে। ওই বেটা যায় না। তা আমি বললাম কন্ট্রাক্টারের ধৈরা একদিন নিয়ে আইসেন। ওই যে বললো না 12 দিন আগে, মানে ডিসেম্বর মাসের 31 তারিখে বোধহয় এই আব্দুর রহমান সাহেব আমার বাড়িতে কন্ট্রাক্টারে নিয়ে গেল। তখন কিন্তু আমি এই যে আমার পিছনে একটা দাঁড়াইছে না এরু, কি রে এটা কই, এই যে এটা বিয়েতে, আমি বিয়েতে ছিলাম তখন। তো এরকম আমি ছিলাম শক্তিশালী। আমি জিজ্ঞেস করি গ্যাস দেন নাই কেন? সে আমার দিয়ে তাকায় কর আগে আমি ওর টোটলাটা ধরলাম, মন্ত্রী কিন্তু টোটলা ধরে গাছের মধ্যে ঝুলে রাখলাম। এই বেটা আমি গ্যাস আনছি উজারির মাহফিলে, তুই গ্যাস দিলি না কেন? আব্দুর রহমানের নামে খক্কর করলাম। কি হয়েছে বেটা বদমাইশ, তুই পালাই রয়েছিস, আর মাত্র 12 দিন আছে। কয় স্যার এলজিআরডি আমার কাছে 6 লক্ষ টাকা চেয়েছে। তো তুই বদমাইশ আমার বলবি না 6 লক্ষ টাকার দরকার? বলবে না সে? তা আমি এলজিআরডি অ্যাক্সিডেন্টে বললাম 6 লক্ষ টাকা মাফ করে দেন। এখন সব মাফ করার পরে আমার এই পুরা কত 7 কিলোমিটার বোধ হয়, 11 না 7, 11 কিলো, কত 8 কিলোমিটার জায়গা এই 12 দিনের মধ্যে এগুলি পেঁচানো, এগুলি মেকানিজম করা সম্ভব না। সে আমার বুঝালো স্যার পৃথিবী উল্টায় গেল, সম্ভব না। তুই বলাকে সম্ভব না, সম্ভব না। কয় স্যার আমার টিম দেওয়া মাটি কাটাইতে পারবো না, এই গ্যাস পাইপগুলি পেঁচাইতে পারবো না, আমার এত মেশিন নাই। আমি বললাম দাও তুমি কতগুলি কন্ট্রাক্টারে দিয়ে আছে, আমি আমার দুলাবের কল করলাম, সব কন্ট্রাক্টারে পাঠিয়ে দেন এখানে। একজনে যদি 1 কিলোমিটার একদিন করতে তো হইলো 100 গজ করে করুক, সব কন্ট্রাক্টার কচুয়া পাঠিয়ে দেন, পরেরটা পরে দেখবো। এখন বুদ্ধি আসলো তাদের, এই বড় রাস্তা মাটি কাটবে কে, মাটি ভরবে কে? তারপরে কি হয়েছে কবি সাহেব? এই উজানি ছাত্ররা তখন সব ছাত্র গিয়ে মাটি গাইটা এই উজানিরা নিয়ে আসলো, বুঝছেন তো? এই উজানিতে গ্যাস আসার কারণে বছরে অন্তত 20 লক্ষ টাকা বাঁচে না? লাকড়ি কি খরচ যায় মনে আছে? এই আল্লাহর রহমত হয়েছে আমার উসিলায় বছরে 20 লক্ষ টাকা উজানিতে সেভ হচ্ছে না? আমি যদি বলি আমার অনুদান, এটা ভুলইব? এটাই হচ্ছে আমার আত্মা, আমার পাওয়া। এই জন্যই হযরত পীর মুবারক করিম তিনি আমাদের জন্য দোয়া করতেন। বুঝতে পারছেন আপনারা? উনি একটা বিশাল অ্যাক্সিডেন্ট করলেন, মনে আছে? নোয়াখালীতে আসার সময় কোমর ভাঙিয়া চৌচির হয়ে গেছে। ওই ঢাকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একটা মেট্রোপলিটন হসপিটালে তিনি শুয়েছিলেন। আমি তো রুমে ঢুকার সময় মনে মনে ভাবতেছি হুজুরের এই দুরবস্থা দেখা বোধহয় আমাকে চিৎকার করে কাঁদতে হবে। একটা বয়স্ক লোক, পুরাটা ভেঙে গেছে, কি অবস্থা আছে। আমি যাওয়ার পরে উনি হাসতেছে, কি রে মিলিন, এদিকে আস না, এদিকে আয়, আমার আদর করতেছে। হ্যাঁ, একটিবারের জন্য চোখ দিয়ে পানি বেরিয়ে নাই, একটিবারের জন্য তিনি বলে নাই, একটিবারের জন্য বলে নাই যে মিলন রে আমার ব্যথা হচ্ছে রে, আমি তোর সাথে কথা বলতে পারি না রে। বুঝতে পারছেন? এরাই হলো আল্লাহওয়ালা লোক। সেই উজানি তো কেউ ছাড় পায় নাই। কত বড় বর্বর! মিন্টুর মা মারা গেছে, মিন্টুকে আসতে দিয়ে নেয়। শারপিনের মা মারা গেছে, বাপ মারা গেছে, আসতে দেয় নাই। আজকে মিন্টু নাকি আলমগীর নাকি তারা হাজিরা দিয়ে আসছে। কিরে তুই ইকবাল? হাজিরা দিয়ে আসছে। কি মামলা? সোহাগের মামলা। সোহাগ কোথায়? পলাইছে। আমি শুদ্ধ মামলা, 3.5 বছর জেল খাটিয়েছে, এই মামলা আমিও আছি।
কিন্তু আমার সভাপতি খায়রুল আবেদিন স্বপন সাহেব, আপনি কি ওদেরকে বলে দেন নাই যে মামলার হাজিরা দেওয়ার দরকার নাই? কি রে ভাই, দেশ স্বাধীন হইল, মিথ্যা মামলা আমি হাজিরা দিব কেন? হ্যাঁ? আমার কাছে লিস্ট চেয়েছে, লিস্টটা দিতে আমি কই যারা মামলা করছে তাদের থেকে লিস্ট দেন। সরকার জানে না কারা মামলা করছে? সরকার জানে না কোন ডেটে মামলা হয়েছে? আমি লিস্ট দেব কেন? আমি লিস্ট দেই না। আর হাজিরা দেবা না, একজন হাজিরা দিব না। কেন হাজিরা দিব না জানো? ওই আদালত বাদীদের ডাকবে, আমি দেখতে চাই ওই বাদী কার দ্বারায় দাঁড়াবে অভিযোগ দেওয়ার জন্য। ওই মিথ্যা অভিযোগ আদালত শুনুক, তাই না? এই ফন্দি ফিকির করছে কারা? যারা চাইছে আওয়ামী লীগকে সুযোগ মতো সাবধান করে বাইর করে দিতে। আমার মামলায় যারা সাক্ষী তাদের যেতে হবে না, না গেলে ওয়ারেন্ট ইস্যু হবে না। ওয়ারেন্ট ইস্যু হলেই তো ধরা পড়বে নাকি? মামলা তো করতে হবে না। আমি যদি বলি যতজনে অভিযুক্ত করে মামলা দিয়েছে, যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যেকে যদি মামলা করে, যাবেনটা কোথায়? এখনো স্বপ্ন দেখছেন খুনি হাসিনা দেশে ফেরত আসবে, সেই স্বপ্নে পাঞ্চি বাইতেছেন। বাংলাদেশের মানুষ কখনো ভুলে যাবে না, বাংলাদেশের মানুষ কখনো ভুলতে পারে না। কচুয়া আমার নেতা কর্মীরা ভুলতে পারে না, জামাতের নেতা কর্মীরা ভুলতে পারে না। আমার এই নির্বাচনের আগে জেলে ঢুকালো, গিয়ে দেখি সব দাড়িওয়ালা মুসল্লি। জিজ্ঞেস করি কে আপনি? আমি অমক মাদ্রাসার প্রিন্সিপাল, অমক মাদ্রাসার মোতাল্লেম। এইভাবে বলছে। সব জামাতের নেতা ধৈর্য নিয়ে ঢুকায় রাখছে, রাখে নাই? এবার ঢুকা, হ্যাঁ, তাদের পছন্দ হয় না জামাতের নেতাদের, কারণ তারা ধর্ম পালন করে, এই জন্য পছন্দ। তাদের দাড়ি আছে, টুপি আছে, এই জন্য তাদেরকে পছন্দ করে না। কচুয়াতে শুধু দুইটি দল আছে, একটি হলো জামাত, আরেকটি হলো বিএনপি। কারা এই ইউনো অফিস পাহারা দিয়েছে? কারা এই থানা পাহারা দিয়েছে? এই জামাত বিএনপি তো দিয়েছে। জামাত বিএনপি যদি না থাকতো তাহলে কচুয়ারও তো থানা লুট হইতে পারতো, কচুয়ার দোকানপাট লুট হইতে পারতো না। আমরা লুটপাটে বিশ্বাসী না। ওই যে একবারই বলেছি, আমরা মৃত্যুর পরে বিচার চাই, অর্থাৎ কে আমাকে ভালোবাসে। মহিউদ্দিন খান আলমগীর সাহেব কত মামলা দিয়ে আমাকে কাঁদিয়েছেন, আমার স্ত্রীকে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছেন। আমার মেয়ে প্রথম এসএসসি পরীক্ষা দিবে, একটি মাত্র সন্তান। আমাকে কুমিল্লা জেল থেকে রংপুর জেলে রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে। আবার এসপি শহীদুল্লাহ চৌধুরী সাহেব বলে দিয়েছে স্যারকে প্রতিমধ্যে ট্রাক চাপা দিয়ে মারার পরিকল্পনা করে তাকে কুমিল্লা জেল থেকে রংপুর জেলে পাঠানো হচ্ছে। সেই আমার স্ত্রী, সামনে একটি গাড়ি পুলিশের, পিছনে একটি গাড়ি যদি ট্রাক চাপা দেয়, আমাকে নিয়ে সেই রংপুর পৌঁছে দিয়ে আসে। রাত 4টায় পৌঁছে দিয়ে আসার পরে আবার ঢাকায় আসতে হয়, আবার মামলার নথিপত্র নিয়ে আদালতে হাজির হতে হয়। আমার একটি মাত্র কন্যা, সে পরীক্ষার দিন সকালবেলা বাপও নেই, মাও নেই, একা একা পরীক্ষা দিতে যেতে হয়েছে, তাই না? কি কষ্ট না আমাকে দিয়েছেন। অসুস্থ হয়ে হুইল চেয়ারে করে আমার হাজিরা দিতে হয়েছে। আমার কচুয়ার নেতা কর্মীরা চাঁদপুরে গিয়েছিল তাদের প্রিয় নেতাকে এক মুহূর্ত দেখার জন্য। পুলিশ পিটিয়ে তাদের পানিতে ফেলে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অত্যাচার করেছিল, মনে আছে? সেই মামলাগুলো তো হতে হবে। এই মামলা তো আমি ছাড়তে পারি না। মান্নান হত্যার মামলা দিয়ে একের পর এক চার্জশিট বানিয়ে ইন্সপেক্টর শহীদ, তুমি সকলের কাছে চাঁদা নিয়েছো, আমার কাছ থেকেও চাঁদা নিয়েছো। সেই ইন্সপেক্টর শহীদের বাড়িতে তো এখনো কেউ আক্রমণ করেনি। সিআইডি মনে নাই? জাকির নামটা কি ভুল বলছে নাকি? এই মেমোরিয়াল শার্প হয়েছে, আমি বুড়োই নেই।
বুড়া কইছিস তুই আমারে? খবরদার। তাহলে কি ও মুরব্বীরা, সমাধান কি? সিআইডি শহীদ, তোমার তালিকায় রয়েছে কার থেকে কার কত টাকা নিয়েছো, সেই তালিকা অনুযায়ী টাকা ফেরত দিয়ে যাও, না দিলে কিন্তু খবর আছে। কচুয়াতে যারা যারা চাঁদাবাজি করেছেন খবর আছে। আর বেশি দিন না, কয়েকদিন পরে খুপুত খুপুত ধরা পড়বেন। চাঁদাবাজি করার জন্য বিদেশি ইম্পোর্টেড মাল এখানে এসে নতুন পার্টি করে চাঁদাবাজির জন্য কচুয়ার মানুষ রেডি না। কচুয়ার মানুষ জানে মিলনকে, কচুয়ার মানুষ জানে ডাইল কে খায়, কচুয়ার মানুষ জানে বিএনপি মন্ত্রী থাকার সময় কে চাঁদাবাজি করেছিল। বোরহান, তুমি ফেসবুকে স্ট্যাটাস দাও খুনি ওবায়দের ভাই হয়ে, না তুমি বিএনপি করেছো। 17 বছর একবারের জন্য জেলে যাওনি, গিয়েছে? বিএনপি কে করে এই সার্টিফিকেট আমার নিতে হবে? চাঁদপুরের বড় বড় নেতারা এত বড় ফর্দ আছে, আওয়ামী লীগের নেতাদের গাড়িতে করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, তালিকা আছে কে কত টাকা খেয়েছেন। এখন নেতা হচ্ছেন, নেতা হবেন তখনই যখন জনগণ বলবে যে আমাদের নেতা। নেতা হতে হলে দলীয় প্ল্যাটফর্মের আগে দরকার জনগণের সাথে মেশা। জনগণ বলবে আপনি বিএনপির নেতা, জনগণ বলবে আপনি জামাতের নেতা, নাকি? হঠাৎ করে নকল সার্টিফিকেট দিয়ে নকল নেতা বনে যান আর মনে করেন এটাই ফাইনাল গেম। নো নো নো, বিচারক হলে জনগণ, তাই না? সামনের দিন বহু কঠিন দিন, এই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সাবধান করে দিয়েছেন, দেয়নি? আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন? আজকের বক্তব্য শুনেছেন? প্রতিদিন তারেক রহমান সাহেবের বক্তব্য শুনবেন, তাহলে সকল সমস্যার সমাধান পাবেন। যারা ছদ্মবেশী নব্য বিএনপি হতে আসছে তাদের সম্পর্কে ওনার বক্তব্য শুনবেন। উনি শামা ওবায়দের মতো নেতৃত্বকেও কিছুদিন তার পদ স্থগিত করেছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলায় করেছে, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই তারও পদ স্থগিত করেছে, করেনি? উনি বহিষ্কার করছেন, সাবধান করছেন যে চাঁদাবাজির জন্য তারেক রহমানের দল না, বেগম খালেদের দল না। নব্য বিএনপি সেজে উজানি বাজারে চুরি করতে আসেন, চাঁদাবাজি করতে আসেন, খবরদার, গণপিটুনিতে মরে যাবেন, আদালতেও যেতে পারবেন না। সাবধান হয়ে যান, কারণ এটা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার। আজকে পত্রিকায় দেখেছি প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, বুঝছেন তো? আর হাসিনা কি করতেছে? নিজে হবে, বোনরে বানাবে, বোনের পর ছেলের বানাবে, ছেলের পর মেয়েরে বানাবে, মেয়ের পর কি ইহুদি মেয়ের নাতিরে বানাবে, পুতিরে বানাবে, থুন্তিরে বানাবে, একত্রে টঙ্গিপাড়া গিয়ে কবরস্থানে বসে ক্যাবিনেট মিটিং করবে। আরেকটুর জন্য যদি হেলিকপ্টারটা স্টার্ট না নিত, বাপ বেটার মন্ত্রিসভা হতো। কি সুন্দর মন্ত্রিসভার জন্য, কি গোপালগঞ্জে নাকি টঙ্গিপাড়া। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হবে, অসুবিধা কি? তোরা আমি গেছি বৃষ্টি হয়েছে, কে বললো বৃষ্টি হলে তো আমার গায়েই পড়বো। এই কে বক্তৃতা শুনতে চায় না? যাও। কে বৃষ্টির কথা গেছে? যাও। এই কে বৃষ্টির কথা? যাও গিয়া, যাও গিয়া। যারা আমার বৃষ্টির কথা শুনবে
এই যে আমার পিছনে কিছু আছে, তোর ভালো লাগে তুই যা গিয়া। কে কইছে চলে যাও? খবরদার, তোরা আমার চালাইতে পারবি না। সারা রাত্রের কথা কমো কি? হ্যাঁ, অসুবিধা আছে? সকলের কথা শুনবো। কি কথা কবি তুই? কার কি আছে শুনবো। কি এলো? তোমার ভাই কই? নিয়ামতুল্লাহ কই? প্রিয় এলাকাবাসী, আবার যেন এই ভূত চারা না দেয়। 21 বছর পরে এই ভূত এসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তাকে বাংলাদেশে আনার পরে জিয়া রহমানকে খুন করেছে হাসিনা। জিয়া রহমানের খুনি হলো হাসিনা। জিয়া রহমানকে ষড়যন্ত্র করে খুন করেছে হাসিনা। করেনি? খুনির বিচার হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কচুয়ার মাটিতে কয়বার আসছিল? তোর জন্ম হয়েছে নাকি? কয়বার? 4 বার। এই কচুয়ার মাটিতে এসে মিলনকে মন্ত্রী বানাবে কথা দিয়েছিল, মনে আছে? এই তারেক রহমান 2001 সালে নির্বাচনের আগে আমার যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল, আমেরিকার সিটিজেনশিপ ছিল। এখন আমার সিটিজেনশিপের জন্য ইলেকশন করতে দিবে না। আমি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে সকলে বলে মিলনের সিটিজেনশিপ, মিলনের নমিনেশন দিয়ে কি হবে? মওদুদ আহমেদ সাহেব মারা গেছেন, আল্লাহ বেহেশতে নেক। তিনি বললেন আমাদের কচুয়াতে উনার এমপি আছে ডাক্তার শহীদ, চিনেন না আপনারা? ডাক্তার শহীদকে নিয়ে আসো। ম্যাডাম বলল ঠিক আছে মিলন, ডাক্তার শহীদকে নিয়ে আসো, শহীদ সাহেবকে নমিনেশন দেওয়া হবে। তারপর শহীদ সাহেবকে আমি নিয়ে গেলাম, নিয়ে নমিনেশন বোর্ডে ঢুকালাম। ওনার ইন্টারভিউ হচ্ছে। আমার তো মাথা খারাপ, তার ছিঁড়ে গেছে। আমি চুপ করে নিচের দিয়ে তাকায় বসে রয়েছি একটা ওয়েটিং রুমে। তারেক ভাই ওই ওয়েটিং রুমের সামনে দিয়ে তিনি বাথরুমে গেছেন নামাজের অজু করতে। গেলেন, দেখলেন যে আমি এইভাবে বসে রয়েছি। ফেরার সময় দেখলেন আমি বসে রয়েছি। দেখলাম তো একটা সুন্দর ছোট্ট সুন্দর 2টা পা একটা স্যান্ডেলের মধ্যে আমার সামনে এসে দাঁড়ায় রয়েছে। মানে আমি তো নিচে দিয়ে তাকায় রয়েছি, কারণ এই 2 দিক তাকাইলে কথা বলবে, আমার তো মেজাজ খারাপ। তো ওইটা দেখে আসতে তাকাইলাম, তাকায় দেখি তারেক রহমান সাহেব আমার সামনে দাঁড়ানো। এখানে কি করছেন? আমি কি করছি মানে আমি কিন্তু দাঁড়াচ্ছিও না, বসে আছি। ভুলে গেছি যে তারেক রহমানকে শ্রদ্ধা দিয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমি বললাম যে বসে আছি। কেন বসে আছেন? আমি কি মানি? এবার উঠলাম, মানি আপনি কি জিজ্ঞেস করতেছেন? আপনি এখানে কেন? আমি বললাম আমি এখানে ডাক্তার শহীদুল্লাহকে বলেছে এনে দিতে, তাকে এনে দিয়েছি। কোন সে ডাক্তার শহীদুল্লাহ? আমি যাকে নমিনেশন দেওয়া হবে মওদুদ আহমেদ সাহেব বলল। তাই? আমি জি। কেন ডাক্তার শহীদুল্লাহকে ডাকলো? আমি বললাম আমার US সিটিজেনশিপ, সেই জন্য। তাই? আপনি কি সিটিজেনশিপ রিনাউন্স করতে পারবেন না? আমি সব কিছু রেডি, কিন্তু আমাকে তো বলতে হবে, কর্তা ইচ্ছা কর্ম। ম্যাডাম তো বলতে হবে যাও তুমি তুমি US সিটিজেনশিপ রিনাউন্স করে আসো। আমি সব রেডি করে রাখছি, ফাইল রেডি, শুধু বললেই আমি যাব। তাই উনি আবার টুকটুক করে হেঁটে ঢুকলেন ম্যাডামের রুমে স্ট্যান্ডিং কমিটিতে। কি বললেন না বললেন আমি জানি না, এসে বললেন এক্ষণে যাবেন, সিটিজেনশিপ রিনাউন্স করবেন, ইলেকশন করবেন, কচুয়ায় চলে যান। বুঝতে পেরেছেন তো? আমি সিটিজেনশিপ রিনাউন্স করলাম, কচুয়ায় আসলাম। তারপরে ঘটনা তো আপনারা জানেনই, আমার বাদ দেওয়ার জন্য কত পরিকল্পনা হয়েছে এটা আপনারা জানেন। ও মা, এমপি হয়ে গেলাম, বসে আছি। হঠাৎ করে ক্যাবিনেট সেক্রেটারি কল করলো, আমি নাকি মন্ত্রীর দায়িত্ব পেয়েছি। তো দিনের বেলা আমি বেবিরে বললাম, বেবি আমারটা চিমটি কাটো তো। কেন? আমি কাটো না। কাটলো। কি হয়েছে? আমি দিবা স্বপ্ন দেখছি? কারণ আমার মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, আমি সিনিয়র কোনো নেতা ছিলাম না। ওই তারেক রহমান সাহেব তিনি ম্যাডামকে বলেছেন আমার নির্দেশে মিলন ভাই, উনি আমাকে ক্লিন্টন ডাকতেন, তখন আমি ক্লিন্টন চেহারার মতো, আমি মিলন সাহেবকে বলেছি সিটিজেনশিপ ছাড়তে, এসে সিটিজেনশিপ ছেড়েছে।
সে এমপি হয়ে আসছে, তাকে মিলন সাহেবকে মন্ত্রিত্ব দিতে হবে। এই তারেক রহমান আমাকে মন্ত্রিত্ব দিয়েছে, আর আজকে তারেক রহমান সাহেবের দোহাই দিয়ে কচুয়ায় বিচরণ করে। হায় রে খোদা রে, তারেক রহমান সাহেব নেতারা পড়ছে রে, জালাল ইম্পোর্ট করা শুরু করছে রে। আমগো পোলাপান তো খুব ভদ্র, ট্যাক্স বসায় না, ইম্পোর্ট ট্যাক্স ঠিক মতো বসাইলেই তো হইতো। একা একা ডাইলেরা খায়, সবাই মিলা খাইলে তো একদিন ট্যাক্স বেড়ে যেত। তারপর এখানেই তারেক রহমানের শেষ নয়, তিনি এরপরে দায়িত্ব ডিস্ট্রিবিউশনের সময় আমাকে বললেন আপনাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। আমি বললাম যে মাপ চাই, এইটা আমি চাই না, এটা আমি পারবো না। বুঝতে পারছেন তো? আজ থেকে 23 বছর আগে আমি কতটা যুবক, আমার শিক্ষকরা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তাদের মন্ত্রী হব আমি। কোথায় আমি বলি স্যার, আর কোথায় উনারা বলবেন স্যার। এটা হয় না। উনি বললেন না, এটাই আপনাকে নিতে হবে। নিয়েছি আমি এবং সফল হয়েছি আমি। সফল হইনি? কে বানিয়েছে আমাকে সফল? আপনারা বানিয়েছেন আমাকে সফল, নাকি? কচুয়া, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদলে মিটিং করতে যেতাম, তখন সেখানে সাইনবোর্ড দেখতাম, নকল করে যদি পাস করতে চাও কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে চলে যাও, পোস্টার থাকতো। কি মিশা কথা নে হাসা কথা? এই যে আমার বিয়ে বাস কত গুণ, কি ভাইরা মিশা কথা নেই। আমার বিরুদ্ধে যখন 1996 সালে এমপি হওয়ার পরে মহিউদ্দিন খান আলমগীর মামলা করলো, আমি পালিয়ে বেড়াই। আমার নাগরিকত্ব নিয়ে মামলা করার পরে আমি আবার একটা মামলা করলাম। আবুল হাসনাত চৌধুরী কায়সার ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর ছেলে, উনার বিরুদ্ধে একটা মামলা করবো। নিলেন ব্রিটিশ সিটিজেন আব্দুল হালিম বলে, ওই টাঙ্গাইলের মধুপুরের এক ভোটারকে নিয়ে আসছিলাম। উনি মামলা করার পর এলাকায় ঢুকতে পারেন না, বুঝছেন তো? সত্য মামলা করছে আবুল হাসান চৌধুরী কায়সার, ব্রিটিশ সিটিজেন। সেই হালিম ভাই কোচে ঘুরে গিয়া ঢাকায় বিএনপি অফিসে সবার সামনে বলে, কয় এঢা নেতাও মিলন ভাইয়ের বিয়ে পাশের নিচে নাই। বুঝছেন কথাটা? এঢা নেতাও মানে একটি নেতাও মিলন ভাইয়ের বিয়ের পাশের নিচে নাই। বিয়ে পাশে খালি সার্টিফিকেট দিত। এই ডিগ্রি কলেজ, সেই শিক্ষাকে আমূল পরিবর্তন করেছি। শিক্ষকদের অবসর ভাতার ব্যবস্থা করেছি, তাদেরকে ঈদ বোনাসের ব্যবস্থা করেছি, শিক্ষক নিবন্ধন করে তাদেরকে সঠিকভাবে শিক্ষক হিসাবে যোগদানের ব্যবস্থা করেছি। করি নাই? সময় মতো আমি বই দিয়েছি। মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার বই বিতরণের প্রোগ্রাম আমি করেছি, তারা করেছে। শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে তৈরি করতে হবে, এই জন্যই আমি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলাম। আপনারা দেখেন নাই কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট? দেখছেন? কে বানিয়েছে? মিলন ভাই, আপনি বানিয়েছেন। জানেন না? এই কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুরে ডক্টর মহিউদ্দিন খান আলমী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল 1998 সালে। কন্ট্রাক্টরদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। সেই পলিটেকনিক 2001 সালে মন্ত্রী হওয়ার পর 2002 সালে আমি কচুয়ার মাটিতে নিয়ে আসি। এইটা আনার পর থেকে চাঁদপুরে 6 এমপির মধ্যে 5 এমপি আমার বিরুদ্ধে লেগেছিল, আমি কিন্তু ছাড়ি নাই। খান সাহেব পেট্রোল পাম্প দেখছেন না? এই জায়গাটায় আমি সিলেক্ট করছিলাম ওপেন ইউনিভার্সিটি করার জন্য, পরীক্ষা কেন্দ্র। এই মহিউদ্দিন খানের ভাইরা, মহিউদ্দিন খান মামলা করেছিল যে ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা কেন্দ্র হতে পারে চাঁদপুরে, উপজেলায় নয়, জেলা সদরে। আমার পলিটেকনিক ইনস্টিটিউট ব্রিকফিল্ডের তাজুর দ্বারা মামলা করে আটকে দেওয়া হয়েছিল, মনে আছে? আমি বলে ব্রিকফিল্ড বন্ধ করছি। নাউজুবিল্লাহ,
এগুলি সব লিখিত আছে। নিয়মটা হলো, এটা সংসদে বিল পাস হয়েছে, পৌরসভার 0 হইতে সেন্টার হইতে 3 কিলোমিটার পরিধি পর্যন্ত কোনো ব্রিকফিল্ড থাকতে পারবে না। এটা আইন। এই আইন করার পরে তাজুবিচ্ছি ব্রিকফিল্ড বন্ধ হয়ে যায়। তা আমি সেই জায়গাটা সরকারের জন্য নিলাম এবং 60 লক্ষ টাকা 1.79 একর, 1.69 একর, তার মানে কতটুকু, কত শতাংশ? 170 শতাংশ, 170 শতাংশ জায়গা নিলাম 60 লক্ষ টাকা দিয়ে। মহিউদ্দিন খান আলমী মামলা করে দিলেন, কোচা পলিটিক্স বন্ধ হয়ে গেল। তারপরে আমি এটার উপরে নাই না, পানি পড়া শুরু করলে আমি বন্ধ করে দেবো। বলো না, তিরপাল আছে, তাহলে কোন দুষ্ট আমারে কইছিল যে বৃষ্টি পড়ে? ওই দুষ্ট ধর, এই বকমনা রে, তুই এমনি কইছ। তা কি হলো? এই পলিটি ইনস্টিটিউট তারপরে মামলা চললে আমি আর পাবো না, সেই জন্য পাশের জায়গাটা নিয়ে নিলাম। কত টাকা দিয়ে জানেন? একই পরিমাণ জায়গায় 11 লক্ষ টাকা দিয়ে নিলাম। বুঝছেন তো আপনারা? এই পলিটেকনিক ইনস্টিটিউট বানিয়েছি আমার ছেলে মেয়েরা যেন সকালবেলা পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। প্রতি মাসে তখনই প্রতিটি ছাত্রকে উপবৃত্তি হিসাবে 75 টাকা করে দেওয়া হতো। আমার স্বপ্ন ছিল সারা বাংলাদেশের সর্বাধিক ইঞ্জিনিয়ার হবে কচুয়া থেকে, তাই হয়েছে। কিন্তু এই কচুয়া পলি ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল, মেরে তাদেরকে বের করে দিয়েছে, লেখাপড়া শিখতে দেয় নাই। যারা মেরেছেন তাদের নাম রয়েছে, তাদের নামে মামলা অবশ্যই হবে। আপনারা ভেবেছেন আপনারা অত্যাচার করেছেন, এসএলএক মিলন ছেড়ে যাবে? এই জন্যই এসএলএক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। কারণ আমি হলাম সেই নেতা, যেই নেতা আমি জানি কচুয়ার ঘরে ঘরে কি অত্যাচার হয়েছে, নাকি? আমার চেয়ে বেশি কেউ জানে না। আমার অন্তরে যে জ্বালা, এর চেয়ে বেশি জ্বালা কাউর নেই। আছে কাউর? কাউর নেই। সেই জন্যই আমাকে থাকতে হবে, আপনাদের দোয়ার বরকতে আমাকে নির্বাচিত হতে হবে, আমাকে সরকারের দায়িত্ব নিতে হবে, আপনাদের দুঃখ দুর্দশা উন্মোচন করতে হবে, যাদের প্রতি অন্যায় অবিচার হয়েছে তাদের বিচার করতে হবে। ভাড়াটা দিয়ে বিচার হয় না, ভাড়াটিয়া দিয়ে বিচার হবে? সে কি বুঝবে আমাদের অন্তরের জ্বালা? সে কি বুঝবে বাপ মা হারিয়ে জানাজা না পড়ার জ্বালা? কি বললেন? কবু আসিবি সে ধ্বংসিনী যারে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম। বুঝছেন তো? মাস্টার মানুষ কবিতা পড়ে, এই কবিতা আমিও সাথে সাথে পড়ি, নাকি? এই ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আজকে সেই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থাকে, আমাদের ধর্মকে বাদ দিয়েছে, মহানবীর নাম উঠিয়ে ফেলেছে, আমাদের খোলাফায়ে রাশিদিনের নাম নেই, আমাদেরকে বঙ্গবন্ধু উপাসনা শিখিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, মসজিদগুলি বন্ধ করার ব্যবস্থা করা হয়েছিল, মসজিদ কমিটিতে, মাদ্রাসা বোর্ডেও অন্য ধর্মাবলম্বীদের এনে সভাপতি, চেয়ারম্যান বানানো হয়েছে, হয় নাই? আচ্ছা ভাই, এইটা কেমন হইলো? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু বানায় দেয়, চলে এগুলি?
এবার বুঝেন কি করেছিল তারা, এই দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিল। ভাইরা আমার, একবার চোখ বন্ধ করে দেখেন, 5 তারিখে গণবিপ্লবে আপনারা বিজয়ী হন নাই, এখন কি এনে বসে বসে হাসতে পারতেন? খবর ছিল, খবর ছিল। হাসিনা যদি আবার ষড়যন্ত্র কইরা আসতে পারে তো তাজু বিচ্ছিত কবরতে খাড়া হয়ে যাইব না, কারণ শয়তানদের মৃত্যু হয় না। আওয়ামী লীগ হচ্ছে শয়তান, জালেম, ফেরাউন। এদেরকে চিরতরে বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে। এখনো ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছে। ব্যাংকের টাকা নেই, কিভাবে বিদ্যুতের নামে লুণ্ঠন, বিদেশে টাকা পাচার, হাজার হাজার কোটি টাকা। আর আমরা অনাহারে বিনা চিকিৎসায় বাংলাদেশের মানুষ কষ্ট করছি। তারপর উনি ভারতে বসে ওই কি বুড্ডু বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উঠিয়ে দিয়ে অট্টহাসি হাসেন। বাংলাদেশকে ফাঁসিয়ে দিয়েছে ভারত। আর নয়, আমরা পাল্টা বাদ দেব, আমরা বাদ দিয়ে ভারতকে ভাসিয়ে দেব। বাদ দিতে টাকা লাগে না, 17 কোটি মানুষ এক কোদাল করে মাটি দিলে ভারতের চারিদিকে বাদ হয়ে যাবে। আমরা ভারত বিদ্বেষী না? আমাদের নির্বাচনগুলি একের পর এক ভারত থেকে এসে জোর করে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে, তাই না? সেলিম মাহমুদ সাহেব তিনি এমপি হয়েছেন। উজানির মাটিতে এসেছিলাম ইফতারি করতে, মনে আছে? বদরপুর গ্রামে ইফতারি করব, মনে আছে আপনাদের? সেই দিন ইফতারি করতে দেয় নাই। হানক সাহেব ফুস করে নাকি, ফুস। হানক সাহেব কই? জিন জাকির, কিও মুসল্লি ভাইরা জিনের দোয়া জানো না? তো তখন দোয়া পড়ো নাই কেন? জিন জাকির, বাপ্পি, আমার আমার গাড়ি ভাঙে। ওসি মহিউদ্দিন আমার স্ত্রীর হাত থেকে ফোন ছিনিয়ে নেয়, আমার বুকে ধাক্কা দেয়। মুক্তিযুদ্ধের সন্তান নাকি সে, এখন চাকরি কোথায়? প্রথম ওসি মহিউদ্দিনের চাকরি খেয়েছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেঁচে থাকলে আপনাদের যে অত্যাচার করেছে একটাও আমি ছাড়বো না। আমি আপনাদের হৃদয়ের কথা জানি। আমি আপনাদের হৃদয়ের কথা জানি। মুখে আপনাদের বলতে হবে না, আপনাদের ভাষা আমি জানি। কচুয়ার জনগণের চোখের ক্রন্দন, বুকের ক্রন্দন, মুখের ক্রন্দন আমি 17টি বছর ধরে দেখেছি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনারা দোয়া করেন আমি যেন আপনাদের খিদমত করতে পারি। সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এই মহিউদ্দিন খান আলমগীর আদেশ করেছিল এসপি শহীদুল্লাহ চৌধুরীকে কুমিল্লা জেল থেকে চাঁদপুরের জেলে নেওয়ার সময় বরুড়ার মধ্য দিয়ে রহিমানগরে এনে তারপরে চাঁদপুর নিয়ে যাওয়ার। এসপি সাহেব জিজ্ঞাসা করলেন কেন? বলে নিয়ে যান না। বলে নিলে কি হবে? বলে উনার গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এসপি বলল উনি যদি মারা যায় তখন কি হবে? মহিউদ্দিন খান আলমগীর তখন হোম মিনিস্টার,
এসপি সাহেবকে বলেন তুমি লিখে দিবে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার ব্লাস্টে মিলন মারা গিয়েছে। বুঝতে পেরেছো কত বড় জালেম। আর এই মহিউদ্দিন খান আলমগীরকে 2001 সালে যেদিন নির্বাচন হয়েছিল সেই দিন কচুয়া উপজেলা অফিস থেকে তারে আমি দাউদকান্দি পার করে দিয়ে আসছিলাম। একটি মামলাও আমি করিনি। 2001 হতে 2006 পর্যন্ত আমার ভুক্তভোগী নেতারা বলেছিল মামলা করেন না কেন। আমি বলছিলাম না, কুকুরের কাজ কুকুর করে কামড় দিয়েছে পায়, সেই জন্য কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়? কি আওয়ামী লীগ হচ্ছে কুত্তার ল্যাজ। 12 বছর চুঙ্গার ভিতরে রাখলো, এটা সোজা হয় না। চুঙ্গা বুঝছেননি? হুকনি বুঝেননি? হুকনি হুদে চুঙ্গা, এ হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এখন আপনাদের দোস্ত হয়ে যায়, নব্য বিএনপির সাথে হাত মিলায়, নব্য বিএনপির সাথে হাত মিলায়। নব্য বিএনপি মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে। আরে ভাই বুঝতে পারেন না, কচুয়ায় আপনার খানা নাই। এই উজানি গ্রামে যে 4 জন চাঁদাবাজি করে, এরা কি জাকিরের লোক না দেলোয়ারের লোক না সালামের লোক না স্বপনের লোক? কার লোক? না মিন্টুর লোক? কার লোক? মিন্টুর লোক। তা আপনি যাই না বয়ে রেছেন কি লেগা? আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, কচুয়ার মাটিতে কোনো চাঁদাবাজি চলবে না। শোন না, কচুয়ার মাটিতে কোনো চাঁদাবাজি চলবে না। এই প্রতিরোধ আপনাদের করতে হবে। আপনারা আপনাদেরকে পাহারা দিবেন। মনে আছে আমি মন্ত্রী থাকার সময় দরবার করতাম, কচুয়া মসজিদের ইমাম মাওলানা মাহমুদ সাহেব, উজানির হুজুর রহমান সাহেবরা বিভিন্ন দরবার করতেন নাকি? থানায় দরবার করতে দিতাম না। ওই যে ডাইল খায় আমার নেতা আসছিল, ডাইলে তো আমি থানা যাইতে দেই নাই। ওই যে দালাল সাক্ষী, থানা গেলে তো চাঁদাবাজি করবে, মিলন থাকলে তো চাঁদাবাজি করতে পারে না। এই জন্য মিলন লাগে থাকে না। যে কয়টাকে আমি বের করেছি জেনে শুনেই বের করেছি। কচুয়ার মাটিতে অসভ্য জানোয়ার অভদ্র অশিক্ষিত নেশাখোররা তারেক রহমানের দেয়াল করতে পারবে না। চাঁদপুর থেকে সার্টিফিকেট নিয়ে আসেন। চাঁদপুরের কি ইচা কাকড়া, এরা কচুয়া রাজনীতি করবে? কচুয়া রাজনীতি করবে কচুয়া জনগণ। প্রতিবাদ করতে জানে কচুয়া জনগণ। কচুয়া হচ্ছে বিএনপির ঘাঁটি, শহীদ জিয়ার ঘাঁটি, বেগম জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, তাই না? এই এলাকায় বিএনপি সবচেয়ে বেশি। শেষ করে দেব। কি ক্ষুধা লেগে গেছে না? শেষ করে দেই। তাহলে কি বললাম? আমরা সকলেই সত্যিকারের অর্থে মানুষ হব। আমরা সত্যিকার অর্থে ন্যায় বিচার করব। আমরা সত্যিকার অর্থে ভোট দেব। আর যার যার ভোট যাকে দেব, যাকে ইচ্ছা তাকে দেব। ভোট চুরি হতে দেব না। সেলিম মাহমুদের মতো যারা এই দেশে সন্ত্রাসী পালে, সাচার বাজারে লুণ্ঠন করে বেবি ট্যাক্সির চাঁদা দেয়, ওই গুলশান থানায় সেলিম মাহমুদের নামে নারী নির্যাতনের 60টি জিডি আছে, জানেন আপনারা? তারপরে সে কচুয়ার মানুষের বিনা ভোটে এমপি হয়। আমাদের নেতারা হবে আদর্শগত নেতা। আমাদের নেতারা হবে লেখাপড়া সুশিক্ষিত নেতা। আমাদের নেতা জানবে আদব কায়দা, জানবে বড়দের সাথে ব্যবহার সুন্দর করবে। যারা মুসলমান তারা নামাজ পড়ে, হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে। কেউ কাউকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য কোনো পুলিশের প্রয়োজন নেই, কোনো থানার প্রয়োজন নেই। আমার সময়ে 2001 সাল থেকে 2006 সাল কচুয়া থানা
থানার মামলা ছিল বাংলাদেশের সবচেয়ে কম। বুঝতে পেরেছেন কি জন্য? তখন কোনো ঘটনা ঘটলে আপনারাই বিচার করতেন, তাই না? সামনে সুদিন আসছে, বীরের বেশে তারেক রহমান দেশে ফেরত আসবে। সামনে আসছে সুদিন, এই বাংলাদেশের মাটিতে প্রিয় নেতা তারেক রহমান আসবে। বেগম খালেদা জিয়া সুচিকিৎসা হবে, আল্লাহর রহমতে তিনি দীর্ঘজীবী হবেন, এদেশের রাষ্ট্রনায়ক হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক রহমান। এই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন 19 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে, ঘরে ঘরে মানুষ সুখে থাকবে, সেই অপেক্ষায় আমরা সকলে রইলাম। আজকে তুলপাই গ্রামে আসছি, মানুষের জন্য হাঁটতে পারি না। ওই কচুয়ায় গিয়েছি, মানুষের জন্য যেতে পারি না। 2 লক্ষাধিক লোক হয়েছে। এবার একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, তারেক রহমান লন্ডন থেকে যেদিনে বাংলাদেশের ওই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, সেদিনে বাংলাদেশে জনতার মহাপ্লাবন, জনতার মহা সুনামি হবে ঢাকা শহরে। সেই দিন আর বেশি দূরে নয়, একটু ধৈর্য ধরুন। সকলেই সঠিকভাবে নিজ নিজ জায়গায় দলের কাজ করুন, সমাজের প্রত্যেকটি শ্রেণীর লোককে শান্তিতে থাকতে দেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সকলের কাছে দোয়া পেয়েছে, আমি বিদায় নিতে চাই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, কচুয়ার জনগণের দোয়া করবেন, দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতার দোয়া করবেন, তারেক রহমান যেন এই দেশে বীরের বেশে আসে সেই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।